স্বাগতম ক্রিক ফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। সাধারণত আমরা স্টুডিওতে আসলে বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলে থাকি, কিন্তু আজকে আমরা আসলে মিরপুর স্টেডিয়ামে যেখানে খেলা হলো মাত্র এবং বাংলাদেশ 7 উইকেটে জিতে নিল পাকিস্তানের বিপক্ষে এবং প্রথম টি-20তে এমন একটা জয় আসলে বাংলাদেশের জন্য দারুণ কিছু, দারুণ বুস্ট আপও বলতে হয়। এবং যথারীতি আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন মাজহারউদ্দিন অমি, যিনি মাত্রই কিছুক্ষণ আগে কিন্তু কমেন্ট্রি করে এসেছেন এবং নিশ্চয়ই তার ভয়েস আপনারা টিভিতে শুনেছেন। অমি ভাই, আপনাকে স্বাগতম। প্রথমেই জানতে চাই কেমন লাগলো, অনেকদিন পর আসলে মিরপুরে খেলা ফিরেছে, আপনিও অনেকদিন পর কমেন্ট্রি করলেন এবং ফিরেই বাংলাদেশের জয় দেখলেন। বাংলাদেশ কিন্তু মোমেন্টামটা ছিল বাংলাদেশের, এখন ওটা ক্যারি করার কথা ছিল। আমরা শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জিতেছি, সো ওখান থেকে শুরুটা খুব ভালো হয়েছে। ওভারঅল টিম এফোর্ট আমরা একজন দুজনকে পয়েন্ট আউট করতে পারবো না, প্রত্যেকেই ভালো পারফর্ম করেছে এবং ক্লিনিক্যাল পারফরমেন্স। পাকিস্তানে গিয়ে আমরা 3-0 হেরে এসেছিলাম, সো একটা রিভেঞ্জ নেওয়ারও ব্যাপার ছিল। সো ওই জায়গাটা থেকে প্রথম ম্যাচ জয় মানে আপনি মোমেন্টামটা ধরেছেন, এখন এই সিরিজটা জয়টা করতে একটু ইজি হবে, কারণ প্রথম ম্যাচ যখনই আপনি জিতে যাবেন ওই মোমেন্টামটা আপনার সাথে থাকবে আর কি। পিচ নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, কারণ পাকিস্তান আগে যদিও টস জিতেছেন লিটন দাস, তারপরে উনি আসলে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন, পাকিস্তান আগে ব্যাটিং করেছে এবং তারা 110 রানেই আসলে মোটামুটি তাদেরকে আটকে রেখেছে বাংলাদেশের বোলাররা। এটাতে আসলে বাংলাদেশের বোলারদের ক্রেডিটটা বেশি দেবেন নাকি পিচের ক্রেডিট বেশি? ওভারঅল মানে আপনার বোলাররা পিচের কন্ডিশন অনুযায়ী বল করতে পেরেছে। যখনই ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিং নিয়েছে তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে বোলিংয়ের জন্য কিছু রয়েছে সারফেসে, এবং আমির সোহেল যখন পিচ রিপোর্ট করছিলেন বলছিলেন কিন্তু যে উইকেটে একটু ড্যাম্পনেস আছে, যদিও ওপর থেকে ভালো দেখাচ্ছে বাট নিচে কিছুটা ড্যাম্পনেস থাকার কারণ হচ্ছে লাস্ট কয়েকদিন বৃষ্টি পড়েছে। সো ওই জায়গাটা থেকে আপনি যখন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যাবেন তখন কিন্তু আপনার ওই অ্যাডজাস্টমেন্টগুলো করা খুব দরকার। আমরা রিসেন্টলি পাকিস্তানের তাদের কোচ অনেকেই বলছে যে তারা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে টি-20 ক্রিকেট খেলতে চায়, বাট আপনি যখন 4 উইকেট পড়ে যাবে পাওয়ার প্লেতে তখন তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর তারা কোনো সময়ই মনে হয়নি যে তারা অ্যাডজাস্ট করতে চাচ্ছিল, যেই আসছিল এসেই শট খেলছিল এবং আমাদের পেসাররা ভালো অ্যাডজাস্ট করেছে যে তারা রোল অফ দ্য ফিঙ্গার্স প্রায় করেছে, শুধু যে জোরে সিম আপ ডেলিভারি করেছে তা না। এবং এই জায়গাটাতেই পাকিস্তান আমার মনে হচ্ছে যে তাদের প্ল্যানটার থেকে এসে নতুন একটা প্ল্যান করার ব্যাপার থাকে, কিন্তু যখন মাঝখানে আপনি থাকবেন রাইট তখন চেঞ্জ অফ প্ল্যান বলে একটা কথা থাকে। পাকিস্তান ওই 1 ডিমেনশনাল ছিল, তারা মানে অল আউট ক্রিকেট খেলবে এরকম ভেবে এসেছিল, বাট বাংলাদেশে তো এটা খুবই অনুমেয় যে আপনি মিরপুরের মতো সারফেসে এসেই খেলতে পারবেন না, ইটস নট ইজি। সো ওই জায়গাটা থেকে আপনি পিচকে দোষ না দিয়ে আমার মনে হয় নিজেদের ভুলগুলোকে আর একটু শুধরে নেওয়া যায়, যদি সেকেন্ড ম্যাচে এসে যদি তারা এই ভুলগুলোকে শুধরে নিতে পারে, কারণ সবগুলো ম্যাচ মিরপুরেই হবে। এবং ওই জায়গাটা থেকে 200 রানের টার্গেট না করে আমার মনে হয় যে পিচ বিবেচনা করে অনেক সময় 160-170-এ নামিয়ে আনতে হয়, ওইটাই আজকে পাকিস্তান ভুল করেছে। আর আমাদের বোলাররা তো ট্রেমেন্ডাস বোলিং করেছে, স্ট্যান্ডিং বোলিং করেছে, বিশেষ করে তাসকিন, মুস্তাফিজ, শেখ। কিন্তু আমি একটু জানতে চাই, সালমান আগা কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে আসলে পিচ নিয়ে অনেক বেশি সমালোচনা করেছেন এবং প্রথম ম্যাচে আমরা ম্যাচের আগে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে লিটন দাস তিনিও বলেছেন যে যদি তিনি আসলে বোলার হতেন তাহলে হয়তো তার ক্যারিয়ারটা আরও বিল্ড আপ করতো। মানে দুই পক্ষ থেকে যখন পিচের সমালোচনা করা হয় তখন কি আপনার কাছে আইডিয়াল মনে হয় যে মিরপুরে আসলে যে ধরনের পিচে খেলা হয়? না দেখেন, অনেক দিন পর কিন্তু মিরপুরে খেলা হচ্ছে, সো এটা একটা ফ্যাক্ট। আর রিসেন্টলি একটা মনসুন সিজন চলতেছে, তো বৃষ্টিও হবে। সো ওই জায়গাটা থেকে আপনি ডিফারেন্ট পার্টসও গিয়ে বলে না যে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, পাকিস্তান আসলে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সময়ই পায় নাই। খুব শর্ট সিরিজ, 3 ম্যাচের সিরিজ, ওই জায়গাটা থেকে আজকের ম্যাচে তারা অনেক কিছু শিখবে। বাট আমি পিচ ওয়াইজ বলবো না যে খুব বাজে পিচ, বাট হ্যাঁ ইম্প্রুভমেন্টের তো জায়গায় রয়েছেই এবং এক এক দেশের কিন্তু ভ্যারাইটি এক একটা। আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে তো স্পিনটা পাবেন না, সো পাকিস্তানে গিয়ে আমরা দেখি যে একদম মানে বলে যে ওরা হাইওয়ে ট্র্যাক, মানে ব্যাটারদের স্বর্গ, ওইখানেও আবার বোলাররা কিন্তু মজা পায় না। সো টি-20 খেলা একটু রানের খেলা হলে ভালো, বাট আমার মনে হয় যে পাকিস্তান তাদের ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পারেনি। 160 যদি তারা বোর্ডে রাখতো অনেক ডিফিকাল্ট হতো বাংলাদেশের জন্য। বোলারদের নিয়ে একটু কথা বলতে চাই, যে ধরনের বোলিংটা আসলে বাংলাদেশ করেছে, 3টা উইকেট নিয়েছেন তাসকিন, মুস্তাফিজ তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ওভারঅল মানে বাংলাদেশের বোলিংটা আসলে কেমন দেখলেন? যে এগ্রেসিভনেসটা তাদের দেখানো দরকার ছিল সেটা তো নিশ্চয়ই তারা ভালো মতো দেখাতে পেরেছে। রাইট, আমি একটা স্ট্যাট দিচ্ছিলাম কমেন্ট্রির সময় যে লাস্ট 2 বছরে বাংলাদেশ 17 বারের মধ্যে 11 বারই অপোজিশনকে 170 রানের নিচে রাখতে পেরেছে। এটা কিন্তু একটা ফিনোমিনাল একটা অ্যাচিভমেন্ট। একটা বোলিং ইউনিট টি-20 ম্যাচে যখন 170 রানের নিচে 17 বারের মধ্যে 11 বার রাখতে পারে, মানে বুঝতে হবে যে বোলিং ইউনিটটা অনেক ভালো। বাংলাদেশ কিন্তু বোলিং ইউনিটের তাদের জায়গা থেকে তারা কাজ করছিল, আমাদের ব্যাটিংটা অনেক সময় আমাদেরকে সাপোর্ট করেনি। বাট ওই জায়গা থেকে আজকে যখন প্রথমে বোলিং পায় প্রত্যেকে, মুস্তাফিজ বলেন, তাসকিন বলেন, মাহিদি বলেন, ইভেন শামিম এসেও যে চিপ ইন করেছে, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে আমাদের ভ্যারাইটি রয়েছে, রিশাদ রয়েছে। বাট আজকে আমাদের সিমাররা ডেলিভার করেছে, অ্যাট দ্য সেম টাইম স্পিনাররাও। বাট ওই যে এর আগে আমরা বলছিলাম না যে কোনোদিন স্পিনাররা লিড দিবে, কোনোদিন পেসাররা
লিড দিবে। সো আজকে ওই জায়গা থেকে আমাদের বোলাররা একদম ফুল মার্কস, এবং সিরিজের প্রথম ম্যাচে যখন আপনি এরকম একটা বোলিং নৈপুণ্য দেখাবেন তখন অপোজিশনের ক্যাম্পে, ব্যাটিং ক্যাম্পে একটা অস্বস্তি কাজ করে যে এদেরকে ফেস করব কিভাবে, নাকি আমরা তাদেরকে চার্জ করব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদি একটু শেখ মেহেদীর বোলিং নিয়ে কথা বলতে চাই, যে ধরনের বোলিং তিনি করছেন আসলে সেই 30-20 থেকে শুরু করে আজকে বোলিং করলেন, শেখ মেহেদীকে আসলে নতুন বলেই বোলিং করাটা বেটার নাকি মাঝখানে আসলে তিনি আরও ভালো করতেন, বা ব্যাপারটা আসলে আপনার কাছে কীরকম লাগে? না, শেখ মেহেদী কিন্তু আমাদের স্পেশালিস্ট নতুন বলের বোলার। টি20-তে পাওয়ার প্লের ভিতরে একজন স্পিনার বল করা মানে বিরাট ব্যাপার। তার ওই কন্ট্রোলটা রয়েছে। এক একদিন বাড়ি খাবেন, আজকেও কিন্তু প্রথম ওভারে বাড়ি খেয়েছিলেন, বাট তিনি যে কামব্যাক করতে পারেন এটা আজকে দেখিয়েছেন, এটা দেখে ভালো লেগেছে। হ্যাঁ, উইকেট থেকে একটু হেল্প তো অবশ্যই ছিল, বাট তার ওই কনফিডেন্স লেভেলটা ভালো। তিনি তার গেমটা জানেন এবং তার দুর্বলতাটাও জানেন এবং স্ট্রেংথটাও জানেন। ওই জায়গাটা থেকে আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে মাহিদির মতো একজন বোলার আমরা পাওয়ার প্লেতে পাচ্ছি, তাকে এই রোলেই মানায়। আপনি যদি তাকে নিয়ে আবার ডিফারেন্ট জায়গায় করতে যাবেন তখন দেখা যাবে যে এক একদিন ক্লিক করবে না, তখন আমরা বলবো যে মাহিদিকে বাদ দাও। বাট তাকে যদি পাওয়ার প্লেতে 2টো ওভার করানো যায়, আর্লি 2-1টা উইকেট পেয়ে যায়, বাংলাদেশ কিন্তু ওই সময় মোমেন্টামটা পেয়ে যায়। মাহিদি খুব ভালো ক্যারেক্টার শো করছে, খুব ভালো বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। যেভাবে প্রথম 2 ম্যাচ ড্রপ ছিল শ্রীলঙ্কায়, তারপর কামব্যাক করে এসে ম্যাচ উইনিং একটা পারফরমেন্স, এখানেও একটা ভালো পারফরমেন্স। আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলোই আমাদেরকে ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে যায়, যে একজন প্লেয়ার পারফর্ম করে দলে ঢুকছে, সো তাকে বাদ দিতে হলে কিন্তু আরেকজন পারফর্মার করতে লাগবে। সো ওই জায়গাটা থেকে খুব ভালো লাগছে। এমন না যে আমাদের সব ভালো হয়ে গেছে পলক, আমরা জিতেছি দেখে যে সব ভালো হয়ে গেছে, রাইট। আমরা কিন্তু ওই জায়গায় যদি টার্গেটটা 150-160 থাকতো আমরা কিন্তু প্রেসারে থাকতাম। আরেকটা ভালো লেগেছে পারভেজ ইমন, যে তিনি শেষ করেছেন ইনিংসটা, এটা খুব ভালো একটা দিক। আমাদের টপ 3-র মধ্যে একজন যে বড় নক খেলছে বা ইনিংসটাকে শেষ করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। মুস্তাফিজকে নিয়ে একটু কথা বলতে চাই। আজকে তার কেরিয়ার সেরা বোলিংটা করলেন, 6 রানে 2 উইকেট। এরকম আসলে অনেকের সঙ্গে যখন আমি কথা বলছিলাম আজকে, দর্শকদের মধ্যে কেউ কেউ বলছিলেন যে উইকেটটা মিরপুরের উইকেট বলেই মুস্তাফিজ আসলে উইকেট পেয়েছে, বা এখানে আসলে তার জন্য সহায়তা থাকে, কিন্তু যে ধরনের উইকেটে আসলে একটু ডিফারেন্ট বা বোলারদের জন্য কিছু থাকে না, সেই ধরনের উইকেটে আসলে মুস্তাফিজকে তারা পায় না। এবং এই হতাশাটা নিশ্চয়ই আমাদের সবার মধ্যেই, যে অনেকেই আমরা বলি যে মুস্তাফিজ হারিয়ে গেছে বা মুস্তাফিজকে পাওয়া যাচ্ছে না, এরকম ব্যাপারটা কি আপনার কাছে মনে হয়েছে যে না উইকেট নাকি তারই আসলে? না, উইকেট থেকে তো একটু হেল্প পেয়েছে, বাট আমার মনে হচ্ছে যে তার যে স্কিল লেভেল আছে এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। শ্রীলঙ্কাতেও কিন্তু ভালো বল করেছে, শ্রীলঙ্কাতে তো পিচ মিরপুরের মতো ছিল না। সো ওই জায়গাটা থেকে এই 20 ওভারের খেলায় মুস্তাফিজুর রহমান অলওয়েজ আ থ্রেট। পুরো ওয়ার্ল্ড ওয়াইডই তিনি এখন ওয়ার্ল্ডের টপ 5 জন টি20 উইকেট শিকারীদের মধ্যে তিনি 5 নম্বরে আছেন। সো বোঝা যায় যে তার দক্ষতাটা কত, এই ধরনের উইকেটে আরও বেশি অ্যাডভান্টেজ পায়, যার কারণে কিন্তু আমরা তাকে দেখি যে টেস্ট ম্যাচ খেলেন না, কিন্তু তিনি টি20 এবং ওয়ানডেটাই বেশি খেলেন। এবং আমাদেরও এরকম একজন মিস্ট্রি বোলার দরকার। ওয়ার্ল্ড ওয়াইড যদি সবগুলো টিমকে দেখবেন তখন দেখবেন যে স্পিনাররাই বেশিরভাগ মিস্ট্রি বোলার, বাট আমাদের একজন পেস বোলার যে একজন মিস্ট্রি অ্যাড করে, এবং মুস্তাফিজের মতো প্লেয়ার আজকে প্রায় 10 বছর ধরে খেলছে। অনেক সময় পারফরমেন্স আপ ডাউন হবেই, বাট আমাদেরকে এই প্লেয়ারগুলোকে আগলে রাখতে হবে। এবং হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্ট। আজকে যে বোলিংটা করেছে মানে কম রান দিয়ে 4 ওভারে 6 রান দিয়ে মাত্র 2টো উইকেট নিয়েছে। সো এটা একটা ফিনোমিনাল ফিয়াট কিন্তু টি20 ফরম্যাটে যদি কথা বলি। বাট হ্যাঁ, মানে অনেক সময় আপনার যখন ব্যাটিং ফ্রেন্ডলি সারফেসে যাবে মুস্তাফিজকে হয়তো অ্যাডজাস্ট করতে হবে, যেমনটা আজকে পাকিস্তানের ব্যাটাররা অ্যাডজাস্ট করতে পারেনি, তেমনই মুস্তাফিজও হয়তো অনেক ক্ষেত্রে পারে না। বাট যত বেশি ভালো এরকম বোলিং করবে তার কনফিডেন্সটা আরও বাড়বে। ইমনকে নিয়ে বলছিলেন, ইমন যে ধরনের ব্যাটিং করেন, আপনার কাছে কি মনে হয় যে ধরনের পাওয়ার হিট তিনি করেন, এরকম পাওয়ার হিটার আসলে বাংলাদেশে খুব কমই আছে বা বর্তমান দলটায় নেই? তানজিদ তামিমও ভালো পাওয়ার হিটিং করে, দুজনই খুবই এক্সপ্লোসিভ ব্যাটার, কিন্তু তারা এমন যে শট খেলতে কার্পণ্য করে না বা ভয় পান না, এই ধরনের ক্যারেক্টার স্পেশালি টি20-তে লাগে। সো আজকে যখন তানজিদ তামিম আর্লি আউট হয়ে গেলেন তখন আমি চাচ্ছিলাম যে তিনি শেষ করবেন, কারণ টার্গেটটা খুব বড় না। আর যখন একজন টপের 3 জনের একজন উইকেটে থেকে যায়, অপোজিশনের বোলারদের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ওই জায়গা থেকে তার শট রয়েছে, কনসিস্টেন্সিটা খুবই জরুরি, যেটা আমরা বারবার বলি। সো লাস্ট 3-4 ম্যাচে দেখছি যে আমাদের একজন না একজন ওপেনার কিন্তু পারফর্ম করছে। সো রাইট, সব ম্যাচে কিন্তু 2 জন অ্যাট এ টাইম পারফর্ম করবে না, বাট তাদের থেকে একটা ভালো স্টার্টও আমরা আশা করি। যদি পাওয়ার প্লে শুরুর দিকে যদি 2 জন 4-5 ওভার থেকে যায়, বাংলাদেশ কিন্তু যে কোনো ম্যাচেই কিন্তু 200 রানের কাছাকাছি যেতে পারে। সো ওই জায়গা থেকে তাদেরকে আরও ভরসা দেওয়া দরকার। আমরা মনে হয় লাস্ট শোতে বলছিলাম যে এই 2 জন ওপেনারকে আর একটু ভরসা দেওয়া দরকার, একটু সময় দেওয়া দরকার, ইয়াং প্লেয়ার, এবং তাদের জায়গায় আসলে এখনই রিপ্লেসমেন্ট না ভেবে তাদেরকে একটু খেলানো দরকার। আজকে আসলে বাংলাদেশ 7 রানে 2টো উইকেট হারিয়ে ফেলেছে।
লিটনের আমরা কনসিস্টেন্সি নিয়ে কথা বলি, যদিও লিটন আসলে ধারাবাহিকই অন অ্যান্ড অফ থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক। বাট তারপরে যেভাবে আসলে ইনিংস বিল্ড আপ করলেন তাওহিদ, হৃদয় এবং ইমন, হৃদয় কিন্তু নিশ্চয়ই একটা ধন্যবাদ দেওয়াই যায়। হ্যাঁ ডেফিনেটলি, উনি আমাদের এমন একটা জায়গায় ব্যাট করেন যে নাম্বার 4 খুবই ক্রুশাল পজিশন, কিন্তু যে কোনো ফরম্যাটেই মানে মিডল অর্ডারের সবচেয়ে কোর জায়গাটা ওইটা, ওখানে কিন্তু আপনার দুইটারই মিক্সচার লাগবে, কশন আর অ্যাগ্রেশন। তিনি একটা সময় খুব অ্যাগ্রেসিভ খেলছিলেন, ইমন তখন একটু স্লো খেলছিলেন, আবার তিনি একটু স্লো এগিয়েছেন ইমন যখন ভালো খেলছেন। তো এইটা একটা তার গেম সেন্স যে ভালো হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে, এটাকে আরও কন্টিনিউ করতে হবে। তিনি আজকে যেভাবে আউট হয়েছেন এর আগের বলেই কিন্তু ব্যথা পেয়েছিলেন, বোলারের বলটা পুল করতে গিয়ে তিনি ব্যথা পেয়েছেন, ঠিক পরের বলে কিন্তু আবার চার্জ করে আউট হয়েছেন। এই ইগোগুলো তাকে কমাতে হবে, যেটা আমরা বারবার বলি যে আমাদের ব্যাটারদের একটা ইগো থাকে যে দেখিয়ে দেওয়া। হৃদয়ের ক্ষেত্রে এটা একটু বেশি, কারণ যে আমরা যে রানের সময় তার অপোজিট সাইডের ব্যাটারকে একটু চিল্লাচ্ছেন, এটা তার একটা ক্যারেক্টারেরই একটা মানে বহিঃপ্রকাশ যে তিনি একটু এক্সাইটিং টাইপের প্লেয়ার, বাট অনেক সময় এক্সাইটমেন্ট একটু কন্ট্রোলে রাখতে হয়, যার জন্যই বলে যে ওভার এক্সাইটেড হওয়া যাবে না। ওই জায়গাটা থেকে মানে খুব ভালো একটা মানে কন্ট্রিবিউশন ছিল তার, কারণ ওখান থেকে যদি আরও একটা উইকেট পড়ে যেত বাংলাদেশ কিন্তু প্রেসারে থাকতো। সো ওভারঅল ইটস আ ভেরি গুড টিম এফার্ট। আমার মনে হচ্ছে যে ক্লিনিক্যাল উইন, বাংলাদেশ খুব ভালো জয় পেয়েছে এবং এই জয়টা দরকার বাংলাদেশে, কারণ জয়ের চেয়ে বেশি কনফিডেন্স বুস্টার কিছু হইতে পারে না। দুইটা ম্যাচ জিতে এসে আমরা যদি আবার এই ম্যাচটা হেরে যেতাম তাহলে আমাদের কিন্তু আবার কনফিডেন্সটায় তলানিতের দিকে চলে যেত। সো ওই জায়গাটা থেকে এখন প্লেয়াররা ভাবতে শুরু করবে যে না, আমরা ম্যাচ জিততে পারি, এক একজনের রোল আমরা জানি। আরও ভালো লেগেছে জাকের আলী অনেককে আজকে উপরে পাঠিয়েছে যে ম্যাচটা শেষ করে আসো। সো এই মুভগুলো দরকার, যে এই প্লেয়ারটার একটু কনফিডেন্স দেওয়া যে না যাও কয়টা বল খেলে আসো, সামনে হয়তো অন্যরকম সিচুয়েশন আসতে পারে। জাকের আলী মনে হয় এই জায়গাটাই সব থেকে বেশি ফিট ইন, বিকজ তার মধ্যে ওই থাকে না একটা ব্যাপার, সেই ব্যাপারটা আছে যে না আমি উইকেট ছুড়ে দিয়ে আসবো না, দেখবো না, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে পলক। আজকে যেমন 20-25 রান দরকার ছিল, সো তখন তাকে পাঠিয়ে দিয়ে দেখা যে দেখি সে কি করে, যে শেষ করে আসে কিনা। বাট অন্য সিচুয়েশনে যদি শামিমকে দরকার হয় আমি তো শামিমকেই চাবো। সো ওই জায়গাটা থেকে এই ট্যাকটিক্যাল কলগুলো আমাদের মনে হয় অন দ্য স্পট আমাদের রাইট ডিসিশন নেওয়াটা খুব দরকার। আর এখন মনে হচ্ছে যে দলটা একটা মানে একটা ছকের মধ্যে আসছে, যে প্লেয়ারদের রোল কি কোচও জানতে পারছে এবং তাদের থেকে ওই আশা অনুযায়ী তাদেরকে এক্সপেক্ট করছে। প্ল্যানিংটা দিচ্ছে সেটা তারা করে রাইট, হয়তো প্রতিদিন হবে না, কিন্তু আপনার ওই রাইট ফ্রেম অফ মাইন্ডে থাকলে আমার মনে হয় যে 10 বারে হয়তো 7 বার হবে। 7 বার হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আমি একটু পাকিস্তানের স্কোয়াডটা নিয়ে কথা বলতে চাই। তারা কি আসলে খুব হালকাভাবে নিয়েছিল বাংলাদেশকে? যে টিমটা নিয়ে আসলো তারা, এটি নিয়ে যদিও স্কোয়াড ঘোষণার পর থেকে অনেক সমালোচনা, বাট এই দলটা আসলে সামনে এশিয়া কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্ট রয়েছে এবং সেখানে বাবর নেই, রিজওয়ান নেই, যারা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমরা যদি পেসারদের মধ্যে যদিও হারিস রুফ ইনজুরিতে, বাট শাহিন শাহ তো থাকতে পারতেন, কিংবা নাসিম শাহকেও তো আমরা দেখতে পারতাম, রাইট? রাইট, হ্যাঁ, একটা আছে যে তাদের একটা 25 জনের পুল রয়েছে, কিন্তু এই সিরিজে আসার আগে বলছিলেন যে তারা একটা ট্রেনিং ক্যাম্প করেছে এবং মাইক হেসেন শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে বলেছে তার কিছু কাজ দরকার, বাবর আজমেরও রিজওয়ানেরও। এই ধরনের জায়গার মধ্যে যখন প্লেয়ারগুলোকে এই সুযোগটা দেওয়া হয় তারা এক্সপেক্ট করে প্লেয়াররা সুযোগটা কাজে লাগাবে। 5টা চেঞ্জ হয়েছে লাস্ট বাংলাদেশ সিরিজের সাথে, যে দলটা খেলেছিল পাকিস্তানের ওটা থেকে 5টা চেঞ্জ হয়েছে, যে কয়েকটা ইনজুরি কনসার্ন ছিল, কয়েকটা প্লেয়ারকে দেখারও ব্যাপার ছিল। সো ওই জায়গাটা থেকে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপ সামনে রেখে একটা দল তাদের দলের মধ্যে কিছু প্লেয়ারকে দেখার জন্য এই সুযোগগুলো দিতেই পারে, উইচ ইজ ফেয়ার এনাফ। আমার মনে হচ্ছে যে আমাদের কনসিস্টেন্সিটা দরকার, যেটার জন্য আমরা স্কোয়াড চেঞ্জ করিনি। ওরা একটা ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চাচ্ছে, যে দ্রুত রান করবে, একটা অ্যাপ্রোচ নিয়ে খেলবে। ওই জায়গাটা থেকে হয়তো এই সিরিজ জয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট হবে কিছু প্লেয়ার যদি এখান থেকে তারা পায়, তাহলে ওটা তাদের বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বাট অবভিয়াসলি সিরিজ হারলে তো মোরালি ডাউন হয়ে যাবে। বেশ গরম আসলে। আমি একেবারে শেষ প্রশ্ন, যেটা আসলে না করি পারছি না, বিকজ আজকে দেখলাম আমরা গ্যালারিতে অলমোস্ট ফুল, মানে 80% বা 90% গ্যালারি ভর্তি হয়ে গেছে। একটা কথা খুব রিসেন্টলি বাংলাদেশের বাজে পারফরমেন্সের কারণে বারবার করে আসছিল যে ক্রিকেটের ক্রেজটা কমে গেছে, বাট বাংলাদেশ আসলে খুব যে ভালো করছে তা না। শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছে, সেটা আসলে জেতারই কথা বাংলাদেশ, যদি আমরা ইন টার্মস অফ টিম দুই দলই চিন্তা করি। আজকে ধরেন আমি মানলাম যে আজকে পাকিস্তানের সাথে বাংলাদেশ জয়ের আগেই তো আমরা দেখেছি অলমোস্ট গ্যালারি পড়ে গেছে। তো আপনার কাছে কি মনে হয় যে ক্রিকেটের ক্রেজটা আসলে কমার মতো? না, আসলে বাংলাদেশে ক্রিকেটের রুটটা তো অনেক ডিপে। মানে আমরা লাস্ট 25 বছর ধরে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ক্রিকেটের উন্মাদনা কিন্তু হয়তো কিছু সময় ভাটা লাগে, আমরা একটু ইমোশনালি হার্ট হই, বাট যখনই বাংলাদেশ জেতা শুরু করে না তখন কিন্তু সবাই একটু হলো স্কোর কার্ডটা চেক করে, লুকায় লুকায় হলো চেক করে। অনেকে তো মুখে বলে যে বাংলাদেশ টিমের খেলা দেখবো না, বাট আসলে লুকায় লুকায় চেক করে। তো বাংলাদেশ দল যখন ভালো
খেলবে। আমি চাই যে শুধু ক্রিকেট না, অন্যান্য স্পোর্টেও যাতে এই ইনথুজিয়াজমটা থাকে। নাহলে হয় কি যে অন্যান্য স্পোর্টসম্যানরাও কিন্তু একটু ডিমোরালাইজ হয় যে ক্রিকেটকেই কেন এত বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে রেজাল্ট যদি ভালো হয় তাহলেই দর্শকরা আরও এগিয়ে আসবে। এবং পাকিস্তানেরও একটা ফ্যান বেস আছে, কিন্তু পাকিস্তান ওয়ান অফ দ্য লিডিং টিমস ইন ওয়ার্ল্ড ক্রিকেট, এবং এই সাবকন্টিনেন্টে পাকিস্তানের একটা এক্স ফ্যাক্টর রয়েছে। সো ওয়েন এভার পাকিস্তান প্লেজ ইন বাংলাদেশ, তাদের একটা উন্মাদনা থাকে যে পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে কিনা। আর যখনই বাংলাদেশ পাকিস্তানকে হারায় একটা অন্যরকম ফিলিং কাজ করে কিন্তু অ্যাজ আ নেশন যদি বলি আমরা। সো ওই জায়গাটা থেকে আমরা একটা লম্বা গ্যাপের পর পাকিস্তানের সাথে একটা ম্যাচ জিতলাম 2023-এ, মনে এসিসি ইমার্জিং টি-20 ইন্টারন্যাশনাল ছিল যদিও, বাট এর আগে আমরা লাস্ট জিতেছি 2016-তে। সো ইটস বিন অ্যারাউন্ড 9 ইয়ার্স যে আমরা লাস্ট পাকিস্তানকে একটা টি-20 ইন্টারন্যাশনালে হারিয়েছি। সো ওই জায়গাটা থেকে খুব ভালো জয়। আমি চাবো বাংলাদেশ সিরিজটা জিতুক এবং আমাদের ক্রিকেটের ক্রেজটা যাতে দিন দিন বাড়তে থাকে। ওকে, ধন্যবাদ ভাই। Thank you. আসলে অনেক বেশি গরম আপনি সময় দিলেন। দর্শক, আপনারা তো আসলে নিশ্চয়ই জেনেই গেছেন ইতিমধ্যে যে বাংলাদেশ 7 উইকেটে জিতেছে এবং এই জয়ের ধারাটা অব্যাহত থাকুক। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে নিক, সেই আশাটা নিশ্চয়ই সবার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।